দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, জোকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ডায়মন্ড হারবার রোডের পাশের ঝুপড়িতে আগুন লেগেছে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়েছে, এমনটাই জানা গিয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায়। জোকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ডায়মন্ড হারবার রোডের পাশে ঝুপড়িতে আগুন লেগে যায়। তবে এখনো পর্যন্ত ঠিক কী কারণে যে আগুন লেগেছে তা যেমনটা জানা যাচ্ছে, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ আর তার জেরেই আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। জোকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং একের পর এক ঝুপড়ি রীতিমতো কিন্তু দাবানলের গ্রাসে চলে যায়। এই মুহূর্তে সেই ছবি দেখছেন যে আগুন একের পর এক ঝুপড়িতে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত ভেতরে কি কেউ আটকে রয়েছে? প্রত্যেককে কি নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে? কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তের? দেখো, একেবারে এই যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও যারা ভিতরে ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। তবে তোমায় জানিয়ে রাখবো, ডায়মন্ড হারবার রোডের পাশে চোকায় যে খালপোল, সেই খালপোলের অটো স্ট্যান্ডের কাছে যে চুপড়ি, সেই চুপড়িতে কিন্তু আগুন লাগে এবং স্থানীয় যারা অটো চালক তারাই কিন্তু এই আগুন দেখতে পান এবং তারপরে কিন্তু দমকলে এবং ঠাকুরপুকুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন রয়েছে এবং দুটি ইঞ্জিনের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এবং যেটা স্থানীয়রা বা অটো চালকরা তারা যেটা জানাচ্ছেন যে একটি গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়েছে। তারা সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা জানাচ্ছেন। এর পাশাপাশি এই যে ঝুপড়ি, যে কটি ঝুপড়ি রয়েছে সবকটি ঝুপড়ি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ঘিঞ্জি হওয়ায় আগুন কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত কিন্তু হতাহতের কোনো খবর নেই। বর্তমানে কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত যারা এলাকাবাসী, স্থানীয় বাসিন্দারা, তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলছেন তারা? দেখো, যেটা স্থানীয়রা যারা রয়েছেন তাদের যেটা দাবি যে এই আগুন হঠাৎই লাগে এবং কি থেকে আগুন লাগে সেটা এখনো পর্যন্ত দমকলের যারা আধিকারিক বা থানার যারা আধিকারিক তারা তদন্ত করে দেখবেন যে কিভাবে আগুন লাগে। তবে স্থানীয়রা, অটো চালকরা তারা যেটা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই হয়তো আগুন লেগেছে এবং ঘিঞ্জি এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু এই যে কটি ঝুপড়ি ছিল সবকটি ঝুপড়ি কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তাদের যা জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু আগুনে পুড়ে ভস্মীভূত। এর পাশাপাশি অটো স্ট্যান্ডের যে ইউনিয়নের যে অফিস রয়েছে, ইউনিয়ন অফিস, সেটিও কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ চক্রবর্তী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। স্বামীকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ স্ত্রীকে। নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের। পারিবারিক বিবাদের জেরে খুন করে দেহ লোপাট করে অভিযুক্ত। যাবজ্জীবন সাজার সঙ্গে 7,000 টাকা জরিমানা করা হয় অভিযুক্তকে। সঞ্জীব সুই রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, আদালতের কি নির্দেশ? এ বিষয়ে কি নির্দেশ দিল আদালত, কি জানা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আপনাদের জানাবো। পারিবারিক বিবাদের জেরে খুন করা হয় স্বামীকে, যাবজ্জীবন সাজার সঙ্গে 7,000 টাকা জরিমানা করা হয় অভিযুক্তকে। এমনটাই নির্দেশ দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। স্বামীকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ স্ত্রীকে। নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের। সঞ্জীব সুই আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, এ বিষয়ে দুর্গাপুর মহকুমা আদালত ঠিক কি রায় দিল, কি নির্দেশ দিয়েছে? দেখো, 4 বছর পর দোষী সাব্যস্ত করলো দুর্গাপুর মহকুমা আদালত এবং যাবজ্জীবনের সাজা হলো স্ত্রী। 2021 সালে এই ঘটনা ঘটেছিল মে মাসে। দুর্গাপুরের ইস্পাতনগরী রামানুজমে জানে আলম মির্জার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতদেহকে লোপাটও করে দেওয়া হয়েছিল। তারপরে পুলিশ তদন্তে নামে এবং এতদিন ধরে এই মামলাটা চলছিল এবং আজকে শুধু তার স্ত্রী নয় এবং স্ত্রীকেও, মানে তার স্ত্রীকেও যাবজ্জীবনের সাজা শোনানো হয় এবং তার স্ত্রীর নাম হচ্ছে মানুয়ারা মিত্রা এবং তার স্ত্রী, এই দুজনকেই যাবজ্জীবনের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত। এবং এই ঘটনাতে জানে আলম মিত্রার পরিবারের দোষী নিঃশ্বাস করেছে। তারা আদালতের কাছে যে বিচার প্রার্থনা করেছিল সেই বিচার নিয়ে তারা খুশি এবং তাদেরকে আজকে এখান থেকে পুজো সংশোধনালয়ে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ জানাবো। সঞ্জীব সুই আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে ফের পথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে সামিল সাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠন। ন্যায় বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আরজিকর কাণ্ডে আবারও পথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল।
স্লোগান তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে সামিল হয়েছেন মানুষ সহ বিভিন্ন সংগঠন। সাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠনের তরফে ইতিমধ্যেই সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত সেই মিছিল। যে কথা বারবার বলতে চাইছি আমরা, সেটা হচ্ছে এইটা যে এই ঘটনায় একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি জড়িত। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রথম দিন থেকে কথা বলেছি যে এই ঘটনায় এক না একাধিক, যদি একজন হয় মোটিভ কি, যদি একাধিক হয় মোটিভ কি। আমরা বারবার এই কথা বলেছি যে একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানোর সম্ভব নয় বলে আমরা মনে করি। সাম্প্রতিককালে সিএসএফএল এর রিপোর্ট যদি আপনারা দেখেন, সেই রিপোর্ট আমাদের এই কথা মান্যতা দেয়। তাহলে যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত হয়, তাহলে তো বাকি ক্রিমিনাল যারা, দোষী যারা, তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই কেমন বিচার? যদি একজন ব্যক্তি সঞ্জয় রায় একুশড হয়, তাহলে তার মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? সে একজন সিভিক ভলেন্টিয়ার, সে এই হসপিটালের কেউ নয়। আবার যদি এই ঘটনাকে 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি সিবিআই এর প্রাইমারি চার্জশিট দেখেন, তাহলে দেখতে পাবেন যে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা, ইনভেস্টিগেশন হাসাপের কথা, এভিডেন্স ডিস্ট্রাকশনের কথা, আমরা যে কথা বলেছিলাম সিবিআই প্রাইমারি চার্জশিটে সেই কথাই উল্লেখ আছে। তাহলে সেই যদি হয়, তাহলে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি জামিনে মুক্ত কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? 18 তারিখে কি এক্স্যাক্ট হবে তা তো আমরা জানি না, কিন্তু আমাদের দাবি অবশ্যই যে এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু যদি শুধু সঞ্জয় রায় যদি একা এটাতে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে শাস্তিদান হয়, অবশ্যই সঞ্জয় রায় যে জড়িত সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, যা বায়োলজিক্যাল তার শাস্তি হোক, সেটা তো অবশ্যই একটা ব্যাপার। কিন্তু এ বাদ দিয়ে কারা কারা এর সাথে যুক্ত রইল, কেন সিএফএসএল রিপোর্টে যে ধোঁয়াশাগুলো রয়েছে, ডিএনএ রিপোর্ট নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে বিষয়টা রয়েছে, এইগুলোর উত্তর কি? এই উত্তর কিন্তু আমাদের জানতে হবে। এই উত্তর জানা ব্যতীত কিন্তু আমাদের সহকর্মী বিচার পাবে। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর। সঙ্গে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ, এই চলতি অভিযোগ তথা বিতর্কের মধ্যেই সম্বলে কয়েক মাসের মধ্যে তালা বন্ধ অন্তত 6টি মন্দিরের দরজা খুলে গিয়েছে। এবার সম্বল সৌধ বিতর্কে নিম্ন আদালতের পদক্ষেপে স্থগিতাদেশ এলাহাবাদ হাইকোর্টের। সম্বল সৌধ বিতর্কে নিম্ন আদালতের পদক্ষেপে স্থগিতাদেশ এলাহাবাদ হাইকোর্টের। মন্দির ভেঙে মসজিদ নির্মাণের এই চলতি অভিযোগ তথা বিতর্কের মধ্যেই সম্বলে কয়েক মাসের মধ্যে তালাবন্ধ অন্তত 6টি মন্দিরের দরজা খুলে গিয়েছে। বিতর্কিত মসজিদ কমিটির আবেদনের সাড়া দিয়ে নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নিম্ন আদালতকে সম্পর্কিত মামলার শুনানি সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। একই সঙ্গে মসজিদ কমিটিকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেয় দেশের শীর্ষ আদালত। ইতিমধ্যে এক আরটিআই অ্যাক্টিভিস্ট তথ্য জানার অধিকার অনুযায়ী সংগৃহীত তথ্যের ভিত্তিতে আলিগড়ের দেওয়ানি আদালতে দাবি করেছেন, হিন্দু, বৌদ্ধ ও জৈন মন্দিরের উপর ওই মসজিদ মুঘল আমলে নির্মিত হয়। 15 ফেব্রুয়ারি আবেদনটির শুনানির দিন ঘোষিত হয়েছে। মামলাকারীর দাবি, আলিগড় মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে সরকারি অনুমতি ছাড়াই সরকারি জমিতেই মসজিদ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে মামলাকারী সেখানকার জামা মসজিদ ম্যানেজমেন্ট কমিটিকে বেআইনি ঘোষণার দাবি করেছেন। অন্যদিকে ওই কমিটির আবেদন সূত্রেই হাইকোর্ট নিম্ন আদালতের শুনানিতে স্থগিতাদেশ দিয়ে 25 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, যার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সৌধে অ্যাডভোকেট কমিশনার দ্বারা সমীক্ষার নির্দেশ জারি হয়, তা 19 ও 24 নভেম্বর সম্পন্ন হয়েছে। সেই সমীক্ষার ভিত্তিতে তৈরি রিপোর্ট নিম্ন আদালতে মুখবন্ধ খামে জমা পড়েছে। 5 মার্চ সেই রিপোর্টের ভিত্তিতে শুনানির দিন ধার্য হয়েছে। হাইকোর্টকে এই তথ্য জানানোর পরেই 5 মার্চের শুনানিতে স্থগিতাদেশ জারি। অন্যদিকে মুসলিম অধ্যুষিত বারাণসীর মদনপুরা এলাকায় জেলা প্রশাসনের অনুমতিতে একটি মন্দিরের দরজা খুলে গিয়েছে। শুধু তাই নয়, সেখানে নিত্য পূজা অর্চনাও শুরু হয়েছে। 70 বছরেও বেশি সময় ধরে মন্দিরটি তালাবন্ধ হয়েছিল। তালা খোলার অনুমতির পরিপ্রেক্ষিতে সরকার জানায়, সরকারি জমিতে অবস্থিত সৌধটি খোলা যেতে পারে। প্রসঙ্গত, সম্বল এবং ফিরোজাবাদে 2টি করে এবং মোরাদাবাদে একটি মন্দিরের দরজা দীর্ঘকাল বাদে ফের খুলে গিয়েছে। কলকাতা টিভি।
ফের প্রকাশ্যে খানাকুলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের অপসারণে আবির মেখে উচ্ছ্বাস তৃণমূলেরই। বুধবারই কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অনাস্থার চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট স্থায়ী সমিতির তৃণমূল সদস্যরাই। বৃহস্পতিবার তাদের অপসারণে যেন খুশির জোয়ার খানাকুলে। খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রায় লাটে উঠেছিল পঞ্চায়েত সমিতির কাজকর্ম। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি দখল নিয়ে দলের অন্দরে শুরু হয়েছিল চরম অশান্তি। একই সঙ্গে দুটি পদ ধরে রাখা সহ দুর্নীতির অভিযোগে সত্য প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর বিরুদ্ধে চড়াও হয়েছিল তাঁরই দলের অনুগামীরা। পঞ্চায়েতের স্থানীয় সমিতি ভেঙে দেওয়ার দাবিতে ভোটাভুটির প্রস্তাব দেন সভাপতি সহ দলের বিরাট অংশ। ভোটের দিন দুই পক্ষের মারামারিতে মাথা ফাটে সমিতির সভাপতি শম্পা মাইতির। পরিস্থিতি সামাল দিতে মহকুমা শাসকের অফিস স্থানান্তরিত করতে বাধ্য হন সরকারি আধিকারিকরা। এরপরে শুরু চূড়ান্ত অশান্তি। নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতি তাদেরকে সঙ্গে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভুটি করে দল তার দিকে চিহ্নিত করে শাস্তি দিয়েছে। এটা তো দলে তো শাস্তি হওয়া উচিত। আমরাও কোনোদিন খারাপ কাজ করলে আমার দিকেও শাস্তি দেওয়া উচিত। চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পঞ্চায়েত সমিতির পূর্ত, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা দপ্তরের কর্মদক্ষদের অপসারিত করার দাবিতে অনাস্থা প্রস্তাব আনেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি। অনাস্থা পেশের পরে বৈঠক হয় মহকুমা শাসকের দপ্তরে। এরপরে কর্মদক্ষদের পদ থেকে অপসারিত করা হয়। যে পশ্চিমবাংলায় যারা তৃণমূলকে ভালোবাসে, তৃণমূলের যারা চেয়ারপারসনে বসে আছেন, তাদের বিরুদ্ধে যে দল একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই দলের নেতৃত্বকে। কারণ এইরকম নোংরা লোক চেয়ারে বসে কখনো কাজ করতে পারেন, যারা অফিসে বসে সভাপতিকে মারতে পারে, কর্মাধ্যক্ষকে মারতে পারে, তারা দলের লোক হতে পারেনি কখনো। যদিও কর্মদক্ষদের কেউই এদিনের বৈঠকে হাজির ছিলেন না, তবে তাদের অপসারণের খবর পেয়ে এদিন খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল নেতারা আরামবাগ মহকুমা শাসকের অফিসের বাইরে জড়ো হন। শুধু তাই নয়, নিজেদের দলের কর্মদক্ষদের অপসারণের ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে স্লোগান দিয়ে রীতিমতো জয়ের আনন্দে মাতোয়ারা হতে দেখা যায় তাদের। দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। দলীয় কাউন্সিলরদের একহাত নিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের নজরে টিটাগড় কাউন্সিলরদের একাংশ। পুরসভার প্রতিনিধিদের একাংশকে সর্ষের মধ্যেই ভূত আখ্যা দিলেন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, পুরো বোর্ডে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বিরুদ্ধে সরব হয়েছে রাজ, পাল্টা তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। 2022 সালে পুরসভা নির্বাচনে বিরোধী শূন্য করেই টিটাগড়ের বোর্ড গঠন করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল ঝড়ে কার্যত উড়ে যায় বিজেপি। সূত্রের খবর, নির্বাচনের 1 বছর বাদেই বিপত্তি শুরু হয় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সম্প্রতি টিটাগড় পৌরসভার বোর্ড মিটিংয়ে একটি বিল পাস নিয়ে শুরু হয় তুমুল হই হট্টগোল। পুরপ্রধান কমলেশ সাওয়ের বিরুদ্ধে সরব হন একাধিক পুরপ্রতিনিধি। ঘটনাটি সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপি। ঘটনার প্রেক্ষিতে ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে দলের পুরো প্রতিনিধিদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আমাদের প্রচুর এমএলএ ছিল, প্রচুর এমপি ছিল যারা 2021 সালে অন্য দলে চলে গেছিল, আবার প্রয়োজনের সময় আবার চলে এসেছে। এরকম কাউন্সিলর দলের মধ্যেও অনেকে থাকে যারা 2024 ইলেকশনে অন্য দলকে সাপোর্ট করেছে এবং তারা আমাদের দলের কাউন্সিলর হয়েই আছে এখনো। থাকতেই পারে এরকম। এটা এক ধরনের দল বিরোধী কাজ আমি মনে করি, এবং দলকে বিপদের মুখে ফেলা এবং দলকে বিব্রত করার জন্য যারা করে, আমার মনে হয় এদের মধ্যে আর কি সর্ষের মধ্যে ভূত সবসময় থাকে, সেটাকে খুঁজে বের করতে হয়, সেটাকে তাড়াতে হয়, ঝাড়ফুঁক করে তাড়াতে হয়। ঘটনায় তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। 23-এর মধ্যে 23 জন ওয়ার্ড কাউন্সিলরই হচ্ছে টিএমসির, কিন্তু এরা নিজেদের মধ্যে এত ঝামেলা যে এদের বাজেট এরা পাস করতে পারছে না। একজন কাউন্সিলর আর একজন কাউন্সিলর বিরুদ্ধে কারাপশনের অভিযোগ করছে, 13 জন কাউন্সিলর মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ করছে। এই করে পুরো পরিষেবা বন্ধ, কোনো বিল পাস হয়নি। আগামী দিনে টিটাগড়ে কিভাবে কাজ হবে আমরা বুঝতে পারছি না। অন্তর্দ্বন্দ্বের ঘটনা সামনে আসতেই পুর প্রতিনিধিদের সতর্ক করলেন তৃণমূলের বিধায়ক। পুর প্রতিনিধিদের ঝামেলার ঘটনা সমাজ মাধ্যমে পোস্ট করা নিয়ে বিজেপির সমালোচনার পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক। শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এ আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির বিরুদ্ধে সদস্য সংগ্রহ অভিযানের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, গ্রামবাসীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা। বিধায়কের দাবি বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী। দেশ জুড়ে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। জেলা বিজেপিকে 1 লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত। টার্গেট পূরণ করতে পারেনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি। সূত্রে খবর, তাতেই বেশ চাপে পড়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার রাতে ইন্দাস ব্লকের মান্দারা গ্রামে যান স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। সদস্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পড়েন তিনি। ওই ভয় দেখিয়ে সদস্য করছিল। কারা ভয় দেখাচ্ছে? ওই এমএলএ সাথে আর কারা কারা ছিল? আরো ছিল, আরো সব গুন্ডা পার্টিরা ছিল। এরকম বিক্ষোভ দেখালেন কেন? আমরা বলুন দিনের বেলা এসে 5 জনের সঙ্গে। এমএলএ কে কোনদিন দেখেছেন আগে? না না, এই প্রথম এসছে। শুধুমাত্র ভয় নয়, সদস্য বাড়াতে দেওয়া হয়েছে টাকার টোপো। দাবি গ্রামবাসীদের। ঘরে ঢুকলো, ঢুকে বলছে আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসছি, আমরা 3000 টাকা করে দেবো মোদি বলেছে, তাহলে তোমাদের ফোন নাম্বারগুলো দাও। দিয়ে ফোন নাম্বার নিলে, দিয়ে বলে এটা কি, দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3000 টাকা করে দিয়ে পাঠাবো। বিধায়ককে এলাকায় দেখাই যায় না। রাতের অন্ধকারে চোরের মতো সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন তিনি। বিধায়কের সঙ্গে আসা বিজেপি কর্মী সমর্থকরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ তুলছে তৃণমূল। চেঁচামেচি হচ্ছে, আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম, এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো, দিয়ে বলছে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ না মদ খেয়ে, রাত্রিবেলায় ঘরে ঢুকে পড়ছে, এটা দাও ওটা দাও করছে। দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন, দিনের বেলা আসবেন। কতজন ছিল? ছিল 10-12 জন ছিল। আপনি ওদেরকে চেনেন? না, ওদিকে চিনি না, বাইরের লোক দেখছে, মুখে ঢাকা দিয়েছে, মদও খেয়ে এসছে। বিজেপির পাল্টা দাবি, বিক্ষোভকারীদের মধ্যে মিশেছিল তৃণমূল। মদ্যপ অবস্থায় তারাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার, অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে মদ খাইয়ে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। তৃণমূল ও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম ইন্দাসের রাজনীতি। ইন্দাস থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি স্কুলে অভিভাবকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ। স্কুলের তৃণমূলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। অন্যদিকে সরকারের তরফে সরকারি স্কুলগুলিতে নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যদি ফি দিতে না পারেন তবে তার ফি মকুব করার কথাও বলা হয়েছে। নির্দেশই সার। সরকারি স্কুলে ভর্তির জন্য নির্ধারিত ফি থেকে নেওয়া হচ্ছে বেশি টাকা। পাশাপাশি স্কুলের ভবন নির্মাণের জন্য নেওয়া হচ্ছে 4 থেকে 8 বস্তা সিমেন্ট। প্রধান শিক্ষক এমনই ফতোয়া জারি করেছেন বলে অভিযোগ অভিভাবকদের। স্কুলের তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলে। ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়ার দাবিতে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের তরফে অভিভাবকদের কাছে চাওয়া হয় 1,500 টাকা করে। ধার করে টাকা এনে ছেলেকে স্কুলে ভর্তি করাতে বাধ্য হন এক অভিভাবক। আমাকে বলে 1,500 টাকা দিতে হবে। স্যার আমার কাছে 1,500 টাকা নেই, আমরা তো গরিব লোক, এত গরিব লোক পড়াবো কি করে? বলে না 1,500 টাকা লাগবে। হ্যাঁ, এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে। তারপর ছেলেকে ভর্তি করেছি। কী করবো, আবার ঘর থেকে টাকা, মানে বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করানো। টাকা দিতে না পারলে ছেলেকে পড়াতে হবে না। স্কুলের বিরুদ্ধে এমনই হুমকির অভিযোগ পড়ুয়ার মায়ের। টাকা লাগবে, আবার সারাদিন খাটাখাটি করে 150 টাকা ইনকাম করে কোথা থেকে কেন পয়সা পাবো? পয়সা কি আমাদের কাছে কাজ থেকে আছে? আমরা তো আর চাকরি বাকরি করি না, সব আমাদের সব গার্ড থেকে দিতে হয়। তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না?
না স্যাররা তো কিছু বলেননি, বলে আর যদি আপনার যদি পয়সা না দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না। স্কুলে ভর্তির জন্য নির্ধারিত 240 টাকাই নেওয়া হচ্ছে। অতিরিক্ত যে টাকা অভিভাবকরা দিচ্ছেন তা দান হিসেবেই দিচ্ছেন, দাবি প্রধান শিক্ষকের। ভর্তি ফি বাবদ আমরা 240 টাকায় নিচ্ছি এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না। কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শুনুন, আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন, আমি তো এটা নিয়ে কিছু জানি না। আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে, আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব। যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই। যদি এই কাজ কেউ করে থাকেন, আমি জানি না, আপনারা বলছেন, আমি যা শুনলাম তার রিয়াকশন এটাই বলবো, আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেব। সরকারি স্কুলে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় শাসক দলের সমালোচনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমরা কিন্তু শুনিনি সরকারি স্কুলে এইভাবে টাকা নেওয়া হচ্ছে এবং বাল্যবিবাহ স্কুলেও কখনো আমরা শুনি না। যবে থেকে তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে এসেছে তখন থেকে এই ধরনের দুর্নীতি শোনা যাচ্ছে, যা আজকেও আমরা শুনতে পাচ্ছি এই ভর্তি ফিজ নামে টাকা নেওয়া হচ্ছে। তো তৃণমূল কাটমানিতে অভ্যস্ত, তারা সর্বস্তরেই তারা কাটমানি তুলাতে তারা অভ্যস্তই আছেন। সেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রীরাও বাদ যাচ্ছে না, সেই জন্য তারা টাকা তুলছে। মানুষের দানেই চলছে স্কুল, সরকারি নির্দেশ মেনেই নেওয়া হচ্ছে ভর্তির টাকা, বলছে স্কুল কর্তৃপক্ষ। পাল্টা অভিভাবকদের অভিযোগ, দানের নামে অতিরিক্ত টাকাই নেওয়া হচ্ছে। ঘটনায় উঠেছে প্রশ্ন, শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।